আজ 18ই ফেব্রুয়ারি। তো এই জায়গাটা সাজরলি গ্রাম, তার শুরু। এই সাজরলি গ্রামের স্থানীয় কয়েকটি মন্দির আছে। এখানে তো ভিলট দেবের মন্দির দেখছি, একটি শিব মন্দির আছে, আর শিব মন্দির সংলগ্ন এখানে এই আশ্রমটি হলো, এরা দত্ত ভগবানের পূজারী। তো সদ্গুরু ধাম মানব সেবা আশ্রম। তো এইখানে এই দোতলা এই জায়গাটাই ছিলাম, নির্মীয়মান মন্দির, ছোট্ট আশ্রম। এক মা থাকেন আর এক বাবা থাকেন। পরিক্রমাকারীরা প্রায়ই আসেন এখানে, কখনো কখনো বড় দলও আসে। তো সে তুলনায় পর্যাপ্ত ব্যবস্থা নেই। তো এখন এই পথ ধরে আমরা যাব পরবর্তী গন্তব্য গরুড়েশ্বর মহাদেব। 18ই ফেব্রুয়ারি সকালে আমরা সদ্গুরু আশ্রম থেকে বেরিয়ে ধীরে ধীরে মায়ের কিনারায় পৌঁছে গেছি। খুব সুন্দর সকাল। মায়ের তীরের রাস্তাটি ভালো নয়, পায়ের নিচে পাথর ফুটছে জুতোর তলা দিয়ে, তবে শান্ত সুন্দর মায়ের ধারা মন জুড়িয়ে দিচ্ছে। তো আজকে দীর্ঘ পথ, গরুড়েশ্বর পর্যন্ত 4.5-5 কিলোমিটার রাস্তা। তারপর থেকে পাথুরে জমি এবং দীর্ঘ ক্লান্তিকর পথ। কোনো বিশ্রাম নেওয়া বা আশ্রমের প্রসাদ গ্রহণের সুযোগ হবে না। সেই অনুযায়ী গরুড়েশ্বর থেকে আমাদের তৈরি হয়ে বেরোতে হবে। তো এই জায়গায় মায়ের তীরে অনেক প্রাচীন কনস্ট্রাকশান ছিল, তো সেগুলো আপাতত এই দেখছি নষ্ট হয়ে গেছে। এই জায়গাতে অনেক মন্দির কিন্তু মায়ের মধ্যে চলে গেছে। আমাদের যে পুস্তক দেওয়া হয়েছিল পথনির্দেশ হিসাবে, সে পুস্তকেও বা পুস্তিকাতেও উল্লেখ আছে অনেক তীর্থ যে লুপ্ত হয়ে গেছে তার উল্লেখ আছে। এই স্থানটির ওপারে যে সমস্ত জায়গা দেখতে পাচ্ছি, এই জায়গাগুলো দিয়ে আমাদের যাওয়ার সুযোগ হয়নি। এখানটা ওপারে কিন্তু আমরা যাইনি, কারণ ওপারে মহারাষ্ট্রের মধ্যে ছিল এই জায়গাটা, এবং আমরা ওই যে দূরে যে পাহাড় শ্রেণী দেখা যাচ্ছে, ওই পাহাড়ের উপর দিয়ে যাতায়াতের পথ ছিল, সেই পথ দিয়ে আমরা হেঁটে বেরিয়ে গেছিলাম। তো ওখানে এই মায়ের তীরের এই সৌন্দর্য দেখার সুযোগ হয়নি। আর একটানা পাখির ডাক। তো এই জায়গাটা অবশ্য পায়ের নিচে খুব আরাম লাগছে, কারণ এগুলো ধুলো মাটি জমি। পিছনে ছেড়ে আসলাম যে সদ্গুরু আশ্রম, ওখানে এক মা থাকেন, তিনি দত্ত ভগবানের সেবা করেন। রাত্রেবেলা আমাদের অনেক দিন মানে এ সিজনের প্রথম সজনে ডাঁটার তরকারি খাওয়ালেন, রুটি, সজনে ডাঁটা আর খিচুড়ি। ভরপেট খেয়েছিলাম, খুবই সুন্দর। ওনার সাথে এক বাবাজিও থাকেন, তবে বরাবর থাকেন কিনা জানি না। আর একটি ছোট্ট ছেলেও আছে দেখলাম, সে
যুবা সন্ন্যাসী, সে মাসখানিক আছে। সাধন ভজন এইসব পূজা পাঠ এইসব নিয়েই আছে আপাতত। তো যে সাধিকা আছেন তিনি ওর গুরুমা। মায়ের তীর দিয়ে হাঁটার আনন্দই আলাদা। भर लीजिए, कोई खतरा नहीं है। हाँ, আমার সঙ্গী চলেছে নর্মদা মায়ের থেকে একটু পানীয় জল নেওয়ার জন্য। নদীতে ছোট ছোট পরিযায়ী বালি হাঁসের বাচ্চা দেখতে পাচ্ছি। ওপারও একদম প্রায় জনশূন্য, দু একটা ছোট ছোট মন্দির এরকম দেখা যাচ্ছে। ধীরে ধীরে আমরা কুমিরের এলাকা ছাড়িয়ে যাব। এদিকে হয়তো কচিত আছে একটা দুটো, বেশি নয়। এখানে অতটা ভয় নেই। ওদিকে দূরে একটি সেতু দেখা যাচ্ছে, ওই সেতুটির কাছাকাছি হচ্ছে গরুড়েশ্বর। তো পুরোটাই মায়ের তীর দিয়েই যাব আপাতত। কিছু জলচর কাদা খোঁচা পাখিও দেখতে পাচ্ছি দূরে দূরে। ভারী সুন্দর জায়গা, আর মায়ের তীর দিয়ে চলার পথটিও ভারী সুন্দর। এই জায়গাটিতে মায়ের তীরভূমি দিয়েই যাচ্ছি। প্রচণ্ড পাথুরে উঁচু নিচু জমি এবং বেশ কষ্টকর। মাঝে মধ্যে উপরে চড়তে হচ্ছে, নিচে নামতে হচ্ছে। আর গতদিনের পথশ্রমের ক্লান্তিও শরীরে ভর করে আছে, তবুও সামনে তো এগোতে হবেই। এখানে আগে একটি পায়ে চলা পথ ছিল এবং পথটির এই চিহ্নই আমরা দেখতে তার উপর দিয়ে যাচ্ছি। এই পথের পাশে কিছু কিছু জায়গা ছিল পাথর বাঁধানো, তা সেসব কিছু কিছু জায়গায় দেখছি ভেঙে বেরিয়ে পড়েছে। আর ভূমিক্ষয় রোধ করার জন্য কিছু কিছু জায়গায় দেখছি পাথর দেওয়াও আছে, যাতে ধস বর্ষাকালে কিছুটা কম হয়। তো মায়ের কলকল ধ্বনিটা মনে একটা আশা জোগাচ্ছে। এইরকম পাথরের দেওয়াল, এগুলো বেশ প্রাচীন গাঁথনি, এগুলো দুই একদিনের নয়। তো এটা একটা পায়ে চলা যে পথ ছিল তীর দিয়ে, তার চিহ্ন। সব জায়গা ভূপ্রাকৃতিক কারণে নানা রকম পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে যুগ, তার সাথে সাথে মায়ের ধারাও বদলাচ্ছে। অনেকগুলো বাঁধ তৈরির ফলেও মায়ের উপর প্রভাব পড়ছে। কোনটা ভালো কোনটা খারাপ
সে নির্ধারণ করা আমার সাধ্য নয়। ভূতাত্ত্বিকরা বলতে পারবে বা আবহাওয়াবিদরা তারা গবেষণা করে দেখতে পারবে যে কোনটা ভবিষ্যতের পক্ষে মঙ্গলজনক। আশা করি তারা সেই পথেই নেবে। এইরকম খাড়া নালা আছে অনেক, যেটা গ্রামের ভিতর থেকে বা পাহাড়ের ভূমির ভিতর থেকে বর্ষার সময় জলধারাকে বয়ে নিয়ে মায়ের বুকে পৌঁছে দেয়। তো পথ হিসাবে এসব পথে চলা বেশ বিপজ্জনক এবং খুব সতর্কতা নিয়ে চলা উচিত। যার জন্যে ভিডিও করছি ঠিকই, কিন্তু নজর তীব্রভাবে পায়ের দিকে। এই নুড়িগুলো পায়ের তলা থেকে হড়কে যাওয়ার সম্ভাবনা আছে। খুবই সুন্দর স্থানটি, আর সূর্যদেব সামনে। সামনে যে সর্দার সরোবর বাঁধ আছে, ক্রমশ সেই দিকেই এগোচ্ছি। এবং এই সর্দার সরোবর বাঁধের ফলে এখানে মায়ের ধারাটা নিয়ন্ত্রিত অবস্থায় আছে। আর সর্দার সরোবরের বাঁধে ওদিকটায় আছে অনন্ত জলরাশি, একদম ভরা। আর এখানে এই নিয়ন্ত্রিত জলধার মধ্যে এই যে যেমন পরিযায়ী বালি হাঁস তাদের বাচ্চা চালাচ্ছে, সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি। এই জায়গাটা কিন্তু একদমই জনবিহীন, জনশূন্য। এখান থেকে গ্রামটা বেশ কয়েক কিলোমিটার দূরে। আর দুর্গমতার কারণে গ্রাম থেকে নদীর তীরে স্নান বা ইত্যাদি কাজে আসা খুবই কম। যার ফলে এই নির্জনতার সুযোগে এই পরিযায়ী পাখি, হাঁস, তারপরে এরা প্রাকৃতিকভাবে এরা বাসা তৈরি করছে, ডিম পাড়ছে, বাচ্চা চড়াচ্ছে। আর এই যে মাটির উঁচু টিলা দেখা যাচ্ছে, এগুলো পাথুরে মাটি। এগুলো কিন্তু সহজে বর্ষার জলধারায় ভেসে যায় না। তবে কিছু কিছু এইরকম, এই যেমন এই বড় বড় চাই পড়ে আছে, এইরকমভাবে বর্ষাকালে ভেঙে পড়ে। তো সেই সময় কাজ দিয়ে যাওয়া খুব বিপজ্জনক। এখন এই সময় তো এগুলো ধসের সম্ভাবনা নেই, তো অতটা বিপজ্জনক। এখান থেকে আমরা এসেছি অনেক দূর, বেরোনোর পর 1.5 কিলোমিটার রাস্তা পেরিয়ে এসছি। ভারী সুন্দর, মানে ধীরে ধীরে সমস্ত দেহে মনের ক্লান্তি কেটে যাচ্ছে। কিছুক্ষণ পথ চলেছি মায়ের তীর দিয়ে। ওখানে তো সাতপুরা রেঞ্জ দেখা যাচ্ছে দূরে বেশ খানিকটা। ওখানে মহারাষ্ট্রের কিছু গ্রাম ছিল, পাহাড়ের উপর দিয়ে চলার বেশি ঘর বাড়ি ছিল না। ওই পাহাড় চড়ার সময়টাও খুব কষ্টকর যাত্রা ছিল। এপার থেকে ওপারের কিছু কিছু স্থান চিনতে পারছি। এখানে হয়তো কখনো একটি পাকা নালা তৈরি করার চিন্তাভাবনা হয়েছিল, কিন্তু সে আর হয়ে ওঠেনি প্রাকৃতিক কারণে। হয়তো অব্যবহৃত অবস্থায় পড়ে ভেঙে গেছে এগুলো সব। এখানে একটু বসে জিরিয়ে নি। তো এখন
আমি আছি অগস্তেশ্বর মহাদেব মন্দিরে, নর্মদা মায়ের তীরে। তো পুরোটা দেখাচ্ছি। এই মন্দিরের সামনে গরুর ভগবান, আর ইনি অগস্তেশ্বর শিব। দর্শন প্রণাম করেছি। অতি প্রাচীন, এগুলো স্বয়ম্ভু লিঙ্গ, প্রাকৃতিক সম্পূর্ণ। তো অগস্ত্য ঋষি মহাতেজা ঋষি ছিলেন, তার অনেক অদ্ভুত কীর্তি পুরাণে বর্ণিত আছে। আর ইনি হলেন খোলা অবস্থানে আছেন কেদারেশ্বর শিব। আর পাশেই মা নর্মদা। নর্মদা বেশ এখানে তীব্র ধারও আছে। আর এই গরুড়েশ্বর ধামের এখানে একটি সেতু আছে মা নর্মদার উপরে। ওপারে দূরে দেখা যাচ্ছে সাতপুরা শ্রেণী, খুব উঁচু উঁচু পাহাড়। এই পাহাড়ের উপর দিয়ে মহারাষ্ট্রের গ্রাম গেছে, ওর পাহাড়ের উপর দিয়েই গ্রামের চলার পথ। তো এই মন্দিরটি অপূর্ব এক অবস্থানে আছে। আর এক সাধু বাবা আছেন, তিনি সমস্ত দেখাশুনো করেন। চারিদিকে সব রঙিন ফুল লাগিয়েছেন খুব সুন্দরভাবে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন আশ্রমের পরিবেশ। মন্দিরের যত্নে কি সুন্দর, সব থরে থরে ফুটে আছে বিভিন্ন রঙের গোলাপ। সাদা গোলাপ এবং লাল গোলাপ, এই দুটোই বেশি। খুবই সুন্দর। ছোট্টর উপরে বাগানটি, কিন্তু দেখার মতো। সব চারিদিকে ঝকঝকে পরিষ্কার পরিচ্ছন্ন। তো এখান থেকে ছেড়ে আমরা নদীর তীর ধরে এগিয়ে যাব গরুড়েশ্বর মহাদেব দর্শন করতে। নর্মদে হর। তো উপরে এখানে দর্শন করলাম অগস্তেশ্বর মহাদেব। তো অগস্ত্য মুনির ক্ষেত্র ধরা যায়, কারণ তিনি এখানে তপস্যা করেছিলেন। স্বয়ম্ভুলিঙ্গ শিব এখানে বসে তিনি তপ করেছিলেন। এটাই সর্বজনগ্রাহ্য, অতি প্রাচীন মন্দির। তো এখানে অগস্ত্য ঋষির কিছু কথা সকলেই জানেন, তবু তীর্থস্থানের বর্ণনা দিতে হয়, সেই জন্যই শোনাচ্ছি। এক সময় সব পাহাড় পর্বত উঠতে পারত, যেমন মন্দার পর্বত, তার দুটো ডানা ছিল। তো মন্দার পর্বত যখন তখন যেখানে সেখানে উড়ে গিয়ে বসতো। এমন জায়গায় এত বড় পর্বত উড়ে গিয়ে কোথাও বসলো, তো সেখানে তার নিচে বহু জনপ্রাণী মুনি ঋষি সব তাদের দেহান্ত হয়ে যেত। তো এইসব দেখে শুনে তিথি বিরক্ত হয়ে ভগবান একদিন মন্দার পর্বতের ওড়ার ক্ষমতা, মানে তার ডানা দুটি ছেটে দিলেন। ব্যাস, এই রকম একবার দুর্বুদ্ধি হয়েছিল বিন্ধ্য পর্বতের। বিন্ধ্য পর্বত তো খাড়া হয়ে উঁচু হচ্ছে, উঁচু হচ্ছে, উঁচু হচ্ছে। তো মুনি ঋষিরা যে যাতায়াত করতো উত্তর থেকে দক্ষিণে, দক্ষিণ থেকে পূর্বে, পূর্ব থেকে পশ্চিমে, তাদের এই শত যাতায়াত বন্ধ করার ধান্দায় বলে সূর্যদেবকেও দর্শন করতে দেব না, এত উঁচু হয়ে গেল বিন্ধ্য পর্বত। তো সকলে মুনি ঋষিরা তো প্রার্থনা জানাচ্ছেন ভগবানের কাছে যে ভগবান এ কী করে হবে, বিন্ধ্য পর্বত এত ক্ষমতাশালী, সে সূর্যদেবকেও দর্শন করতে দিচ্ছে না, আড়াল একটা পর্দার মতো বাধা দিচ্ছে। তখন বিন্ধ্যাচলের যে দর্প বা ক্ষমতার যে দম্ভ, সেটাকে দমন করতে এগিয়ে এলেন কে না, আমাদের এই অগস্ত্য ঋষি। তো বিন্ধ্য পর্বত অগস্ত্য ঋষির শিষ্য। তো সামনে এসে দাঁড়াতে বিন্ধ্য পর্বত তাকে প্রণাম করলো মাথা নিচু করে। তখন অগস্ত্য ঋষি বললেন যে বেটা, তুমি যেভাবে প্রণাম করার ভঙ্গিতে তুমি মাটিতে লুটিয়ে আছো, তো এই ভঙ্গিতেই তুমি থাকো, আমি ফিরে আসা না পর্যন্ত এইভাবেই তুমি থাকো।
এই বলে ঋষি অগস্ত্য দক্ষিণ দিকে যাত্রা করলেন এই স্থান থেকে। তিনি আর ফিরে আসেন। আর যথারীতি এই পথে তিনি আর না ফেরাতে বিন্ধ্য পর্বত সেই দিন থেকে এই পশ্চিম দিকে মুখ করে মাথা নিচু করে শুয়ে আছে। এই হচ্ছে কাহিনী। আসল তো ভূপ্রাকৃতিক বিষয়টা অন্যরকম। সেটা কীরকম, হয়তো আগ্নেয় পর্বত, উপর থেকে আগ্নেয়গিরির বিস্ফোরণ হচ্ছে, সেই লাভা স্রোত বয়ে চলেছে দক্ষিণে পশ্চিম দিকে প্রাকৃতিক ঢাল অনুসারে। আস্তে আস্তে তার উপরের মনে হচ্ছে যেন উঁচু জায়গা থেকে হঠাৎ করে একটা নিচু ভূমির দিকে কেউ উপর থেকে দেখলে মনে হবে কেউ মাথা নিচু করে শুয়ে আছে। যাই হোক, সেসব প্রাকৃতিক কারণ বা আমাদের পৌরাণিক কারণ সেসব ব্যাখ্যায় যাওয়ার নেই। তো ভূপ্রকৃতিটাই ওই রকম। উপর থেকে যদি দেখা যায় বিশাল উঁচু বিন্ধ্য পর্বত, হঠাৎ এখানে যেন তার মাথাটি নিচু করে মাটির সঙ্গে মিশে রয়েছে। আর এই অগস্ত্য যাত্রার বিষয়টিও বলি। অগস্ত্য যাত্রা কথাটি ওইখানে এসছে, মানে এই অগস্ত্য যাত্রা মানে সে যাত্রা থেকে আর কেউ ফেরে না। তো অগস্ত্য ঋষি যেমন দক্ষিণ দিকে চলে গেছিলেন, সেই জন্যে অগস্ত্য যাত্রাটি আমাদের বঙ্গভূমিতে পশ্চিমবাংলায় এটি অশুভ যাত্রা বলে ধরা হয়, দক্ষিণমুখী যাত্রা। এই যাত্রা যেন শেষ যাত্রা না হয়ে ওঠে আমাদের জীবনে, এইটাই আমাদের প্রার্থনা থাকে। তো এই অগস্ত্য ঋষি, তার পূজিত শিব এবং অগস্ত্য যাত্রা এবং বিন্ধ্যাচলের কাহিনী সব এই জায়গার সঙ্গে সম্পর্কিত। তো সেই কাহিনীটি আজকের তুলে ধরলাম। জানি না ঠিকভাবে, আসলে শরীর মন দুটোই আজকে খুব ক্লান্ত হয়ে আছে সকাল থেকে, কি কারণ জানি না, কথা বলতেও একটু কষ্ট হচ্ছে। মন্দিরে যতক্ষণ বসেছিলাম ভালো লাগছিল। আসলে শরীর এবং মনের কখনো কোনো পূর্ণ বিশ্রাম দরকার হয়। ভোজন করছি ঠিকই, কিন্তু হয়তো যে পরিমাণ পথ চলা বা ক্লান্তি সে তুলনায় কম হচ্ছে। তো সেই ক্লান্তি অবসাদ জমতে জমতে এক সময় শরীর বিদ্রোহ শুরু করে দেয়। তো শরীর সেই বিদ্রোহের অবস্থাতে আছে। তো সেই অবস্থা থেকে মুক্তি কখন ঘটবে জানি না। ততক্ষণ একটু সাবধানে ধীর লয়ে চলতে হবে, ধীর লয়ে কথা বলতে হবে, মনটাকে স্থির শান্ত রাখতে হবে যাতে বিপদ সহজে টলে যায়। যাই হোক, এখানে দেখুন মায়ের কি তীব্র স্রোত। এই স্রোতের কারণ হচ্ছে এই ব্রিজ, সেতু। সেতুর নিচে পাথর জমা আছে, তার মধ্যে দিয়ে তীব্র ধারায় বয়ে যাচ্ছে। সামনে বেশ কিছু কিলোমিটার দূরে আছে সর্দার সরোবর বাঁধ। সেখান থেকে নিয়ন্ত্রিত মাত্রায় জল ছাড়া হচ্ছে এখানে। नीचे से जाना पड़ेगा। हाँ हाँ, नीचे से रास्ता है। हाँ चलो। তো আপাতত ভিডিও বন্ধ করি, কারণ সামনে সূর্যদেব, ভালো ছবিও উঠবে না। আর এই রাস্তাও বেশ বিপজ্জনক, কাঁটা আছে, পাথর আছে, পা মুচকে যেতে পারে। নর্মদে হর, নর্মদে হর।
তো ব্রিজের তলার সেই ভয়ঙ্কর জায়গাটি পেরিয়ে এসছি। এখন সামনে সূর্য বলে সামনের দিকে দেখানো মুশকিল, সেই জন্যে ক্যামেরা পিছন দিকেই ফিরিয়ে রেখেছি। দেখুন কত সুন্দর জায়গাটি। দুটি ব্রিজ কাছাকাছি রাখা আছে, জলধারা এই দুটি ব্রিজের মাঝখানের যে ফাঁকা অংশ তার মধ্যে দিয়ে জলধারা যাচ্ছে। প্রবল স্রোত, প্রবল গর্জন। তবে চলার পথ খুবই দুর্গম। এই পাথরের মধ্যে দিয়ে নুড়িগুলো গড়াচ্ছে এবং পায়ের নিচে আঘাত করছে। গরুড়েশ্বরের কাছাকাছি এসে গেছি, আর বেশি দূরে নয়। গরুড়েশ্বর থেকে ধীরে ধীরে আমরা উপরে উঠে যাব নদী ছেড়ে। নর্মদে হর। এটি হলো সর্দার সরোবর ড্যামের পশ্চিম অংশের দৃশ্য। ধীরে ধীরে জল ছাড়া হচ্ছে নর্মদা মায়ের বুকে। আর এর থেকে, এই ড্যাম থেকে আরও পূর্ব দিকে গেলে অনেক উঁচু বড় ড্যাম পাওয়া যাবে। তো এখানে জলের স্তরের কমসে কম 10 ফুট তফাৎ। তো এই বাঁধের উপর দিয়ে জল গড়িয়ে নামছে ধীরে ধীরে। তো মাকে এখানে নিয়ন্ত্রিত ধারায় নিচে পাঠানো হচ্ছে। আর এদিকে যাচ্ছে ভিতরে ভিতরে গুজরাট। তো আমরা প্রায় গুজরাট সীমান্তের কাছাকাছি, পূর্ব দিকের সীমান্তে এসে গেছি। আর এখান থেকে বেশি দূরে নয়। তো এখন আমরা এই দিকে, মানে পূর্ব দিকে ক্রমশ এগিয়ে যাব। গরুড়েশ্বর ধাম উত্তর তীর। এই গরুড়েশ্বর ধামে এই স্বয়ম্ভুলিঙ্গ। ইনি মা নর্মদার উত্তর তীরে স্থানটির নাম হলো গরুড়েশ্বর। এই গরুড়েশ্বর ধামের পাশেই করটিশ্বর মহাদেব অতি প্রাচীন শিবলিঙ্গ এবং অতি প্রাচীন পুণ্যস্থল। তো এই শিবলিঙ্গ দর্শন করে, প্রণাম করে, তার স্তব পাঠ করে নিজেকে ধন্য মনে করছি। তো আমার মহাপুণ্য বলে এই পবিত্র ক্ষেত্রে আজ এসেছি, এসে তাকে দর্শন করে তৃপ্তি লাভ করেছি। এটাই একমাত্র কাম্য আমার ছিল। ওম নমঃ শিবায়। যথারীতি নন্দী মহারাজ এই মন্দিরের সামনে অপূর্ব ভঙ্গিতে রয়েছে। এই মন্দির অনেক প্রাচীন, হ্যাঁ। তো কখনো কখনো জীর্ণোদ্ধার হয়তো হয়েছে, কিন্তু এখনও এর প্রাচীনত্ব অনুভব করা যাচ্ছে। তো এর পাশেই ওইদিকে দেখা যাচ্ছে দত্ত ভগবানের মন্দির গরুড়েশ্বর। কিন্তু এই যে মন্দির, এ কিন্তু ও মন্দিরের অনেক আগে নির্মিত। এবং এই শিবলিঙ্গ দর্শনের ভীষণ ইচ্ছা ছিল আমার। ওপারেও এক করটিশ্বর মহাদেব দর্শন করেছি। সেখানে শিলাখণ্ডটি দেখতে একটি ছোট্ট বাচ্চা ছেলের মাথার খুলির মতো। সে অদ্ভুত দর্শন, সে লিঙ্গ, তার রঙটিও ছিল ভারী অদ্ভুত। তো এখন এ শিব মন্দির দর্শন করে খুবই আনন্দ লাগলো। ইনিও ভগবান করটিশ্বর। নর্মদে হর। গরুড়েশ্বর ধাম দত্ত ভগবানের মন্দির। আর এ স্থান
এই ক্ষেত্রের যে পূর্ণ মাহাত্মা ছিলেন শ্রী বাসুদেবানন্দ, তিনি ব্রহ্মলীন হয়েছেন। এখানে ভগবান বাসুদেবানন্দের খুব সুন্দর মূর্তি আছে, ছবি। এই দেবানন্দজির বিভিন্ন ধ্যান মূর্তি। আর ওই দূরে দেখা যাচ্ছে ভগবান দত্তাত্রেয়। এ হলো গরুড়েশ্বর ধাম। তো গরুড়েশ্বর ধামের উপর থেকে আমরা ছবি নিচ্ছি। তো এখানে সর্দার সরোবর ড্যামের একটি অংশ দূরে দেখা যাচ্ছে। তো সামনে সূর্য আছে, যার জন্য ছবি যাতে খারাপ না হয়ে যায় সেই জন্য একটু আড়াল থেকে ড্যামের অল্প একটু অংশ নিচ্ছি। তো পাথুরে জমি দুই পাশেই। আর এখানটা জলধারা এমন, এখানে নিরাপদে স্নান করা যায়, একদম ঝকঝকে পবিত্র জল। হ্যাঁ, সর্দার সরোবরের বাঁধের থেকে উপচে নিয়ন্ত্রিত মাত্রায় জলধারা আসছে। আর এখানে দত্ত ভগবানের মন্দির, প্রাচীন করটিশ্বর মহাদেব মন্দির, দূরে দেখে এলাম অগস্তেশ্বর মহাদেব। তো তারপরে অন্নপূর্ণা মন্দির। তো পুরো জায়গাটি একটি ধর্মীয় পরিমণ্ডলে অবস্থিত। তো আমরা দুইজন আজ এই পবিত্র তীর্থক্ষেত্র দর্শন করলাম, খুব আনন্দ পেলাম। সকালবেলা আমার শরীর ভালো ছিল না, খুব ক্লান্ত অবসন্ন ছিলাম, কিন্তু এই ক্ষেত্রে এসে ভগবান দর্শনের পরে শরীরে যেন নতুন বল এসেছে। এখন দীর্ঘ পথ সামনে, এই পথে কোনো মন্দির বা আশ্রয় খুব একটা বেশি পাবো না এটাই মনে করছি। আর এই পথ ধরে আমরা ক্রমশ এগিয়ে যাব। তো চলতে চলতে দেখাই যতটুকু দৃশ্য পারি সামনে। তো চলতে চলতে দৃশ্য দেখাই। এই যেমন এই মা নর্মদার ঘাটে তীর্থকর্ম অনেকে করেন। তো এখানেও এক যজমানের তীর্থকর্ম করাচ্ছেন পুরোহিত মশাই। তো নর্মদা মায়ের তীর থেকে এখানে দেখুন অনেক নতুন নতুন মন্দির তৈরি হচ্ছে। আর নিচে অনেক প্রাচীন সব মন্দির, তীর্থঘাট ইত্যাদি ছিল। সর্দার সরোবর বাঁধ তৈরির ফলে কিছু কিছু অংশ সেগুলো পরিত্যক্ত হয়ে গেছে। আর বাকি অংশটা আমরা দর্শন করতে করতে যাচ্ছি। ও वासुदेवानंद जी का, चलो प्रणाम करके आते हैं। हाँ, बाहर से ही प्रणाम करते हैं, अंदर नहीं जाएंगे। सीधे समाधि क्षेत्र है। हाँ ऐसे। तो এটি ভগবান বাসুদেবানন্দের এটা সমাধি স্মৃতি মন্দির, সমাধি মন্দির ভগবান বাসুদেবানন্দ। তিনি নর্মদা খণ্ডে দত্ত ভগবানের সাধক ছিলেন এবং তার পূর্ণ স্মৃতি হ্যাঁ এখানে আছে। তো স্থানটিও খুব সুন্দর, একদম নর্মদা মায়ের তীরে তিনি তো আনন্দ করছে সবাই। আচ্ছা, এখানে জলে কুমির আছে, তার সতর্কতা দেওয়া আছে। যাক, সব কিছু দর্শন হলো, সমস্ত কিছু দর্শন করলাম, মহাদেব দর্শন করলাম, দত্ত ভগবান আর তার ভক্ত বাসুদেবানন্দ, তার সমাধি মন্দির। তো এখন সব দর্শন করে এখান থেকে কিছু
খাদ্য সংগ্রহ করব, করে পরবর্তী গন্তব্যের দিকে রওনা হয়ে যাব। এখন এখানে থাকার ইচ্ছা নেই। আর আমার সাথীর আজকের মঙ্গলবার উপবাস, সুতরাং একলা আমার জন্য এখানে থেমে যাওয়ার কোনো মানে হয় না। নর্মদে হর। নর্মদে হর। এখন 3টে বাজতে যায়। পিছনে আটগড়া গ্রাম ছাড়িয়ে আসলাম। এই আটগড়া গ্রামের সংযোগস্থলে ছিল একটি বিশাল বটগাছ। বটগাছের তলায় 3 ঘন্টা আর উপর সময় আমরা বিশ্রাম নিচ্ছি, শুয়ে ঘুমিয়েছি। বিশাল বটগাছ, তলাটা বাঁধানো কিন্তু ভাঙাচুরো, তার মধ্যেই শুয়ে বিশ্রাম নিয়েছি। আর আমার তো সঙ্গীর ওনার আজকের উপবাস, তো উনি ভোজন নিজের কাছে যেটুকু উপবাসের উপযোগী খাবার ছিল সেটুকুই খেয়েছিলেন। আর আমি আর এক সাধু, আমরা দুজন পাশেই এক মা থাকেন। আমরা শোয়ার সময় উনি তো ঝাঁটা নিয়ে প্রথমে আমাদের ওই বটগাছের তলায় ঝাড় দিয়ে সুন্দর করে শোয়ার ব্যবস্থা করে দিলেন। আর বাড়িতে তৈরি করলেন অসাধারণ সুন্দর মক্কার রুটি, বড় বড়, আর তার সঙ্গে সুস্বাদু তরকারি। একটি রুটিই খেলাম। দিনের বেলা অনেক পথ চলতে হবে, বেশি ভরপেট খাওয়া উচিত না। তো সে এত সুস্বাদু, তো মানতেই হবে। তো ভরপেট খেয়ে বিশ্রাম নিয়ে আবার এই পথে বেরিয়েছি। তো এই যে রাস্তা গরুড়েশ্বর থেকে পরবর্তী গন্তব্য নানি অম্বাজি মাতা, তো এই পর্যন্ত 3টি আলাদা আলাদা পথ আছে, সড়ক পথ। তো এত পথ কেন? আগে তো একটাই মাত্র পথ দিয়ে যেত, সে নর্মদা মায়ের কিনারা দিয়ে। কিন্তু সর্দার সরোবর বাঁধ হওয়ার ফলে জলধারা, অনেক বড় বড় ক্যানেল, তারপরে নদী, সেগুলো সব ভরে গেছে এবং কিনারার অনেক তীরভূমি অনেক দূর অবধি জল বিস্তৃত হয়েছে। উত্তর তীরেও কিছু কিছু হয়েছে, দক্ষিণ তীরেও হয়েছে। সেই জন্যে এত ভিন্ন ভিন্ন পথ এবং দূরত্বও বেড়েছে। আর পথের দিশা বুঝতেও অসুবিধা, কোন রাস্তাটা কত দূর গেছে জানার উপায় নেই। তো এখন যেটা আমি অনুভব করছি, এই যে কোনো রাস্তার এই 3টির যে কোনো একটি ধরে এগিয়ে যেতে হবে। এগুতে এগুতে জিজ্ঞাসা করে নিতে হবে পরবর্তী গন্তব্য কত দূরে। যেমন সব পথেরই আজকের অন্তিম গন্তব্য হচ্ছে নানি অম্বা মাতা। নানি মানে ছোট, নান্হি, ছোট অম্বা মন্দির। তো সেইটা শুনি গরুড়েশ্বর থেকে তার দূরত্ব ছিল 16-17 কিলোমিটারের মতো। তো আমরা তো গরুড়েশ্বর থেকে অলরেডি 7-8 কিলোমিটার রাস্তা এসে গেছি। সুতরাং আমাদের কাছে আর 8-9 কিলোমিটার রাস্তা বাকি। ঠিক কতটা অনুমান করা কঠিন। তো খররৌদ্র, তো এর মাঝখানে আশীর্বাদের মতো মাঝে মধ্যে পাচ্ছি গাছের ছায়া, আর মাঝে মধ্যে দমকা ঠান্ডা হাওয়া। তো তাপ এবং শীতলতা দুটো আধা আধি ভোগ করছি। এখন এগিয়ে চলি। তো হাতে যথেষ্ট সময় আছে, কিন্তু পথটাও দীর্ঘ। এত সব তীর্থ মন্দির, তারপরে নর্মদা তীরের ভয়ঙ্কর পাথুরে জমি পার করেছি, তো পা তো একটু ক্লান্ত হয়েইছে। আরও এগিয়ে যাব। नर्मदे हर। हाँ नानी अम्बा जाना हमको, वो तो वो इधर खड़ से ऐसा ढाड़ आएगा बरोबर। हाँ। वो ढाड़ पे नहीं चले जाना, हाँ, वो उधर उसी साइड चले जाना सीधा। दाहिने तरफ, हाँ दाहिने का रास्ता पकड़ना। हाँ हाँ ठीक है, समझ लिए। तो वो पूछ लेने से वो बता देगा ना कोई। हाँ हाँ ठीक है, मतलब ये रास्ता छोड़ के जमनी साइड चले जाना ऐसे। दाहिने साइड। ठीक है, वो देख लिया था,
তো এখন আমরা সর্দার সরোবর বাঁধের থেকে উত্তর দিকে এই বিরাট এক ক্যানেল পড়েছে, অতি সুন্দর, মানে প্রচুর জলরাশি এই ক্যানেলের মধ্যে ধরতে পারে। ওই সুলপানি ঝাড়ি ওপারে দেখা যাচ্ছে, ও সর্দার সরোবর বাঁধের ফলে ওই সুলপানি ঝাড়ি ওখানে সমস্ত জলমগ্ন হয়ে আছে, বিশাল জলরাশি জমা হয়ে আছে। ওই জলরাশি এই ক্যানেলের মাধ্যমে উত্তর দিকে বয়ে যাচ্ছে। এটাও মা নর্মদারই ধারা ধরে নিতে হবে, তারই একটি শাখার মতো হয়ে আছে এখন। তো মানুষে হাতে কেটে তৈরি করেছে বলে ক্যানেল, আর যদি এটা স্বাভাবিক প্রাকৃতিকভাবে হতো তাহলে এটা তো মায়ের একটি নদীর ধারাই বলা যেত, এত চওড়া নদী সদৃশ। তো এটা মায়েরই, নর্মদা মায়ের অংশ, সুতরাং সেই পবিত্র অংশের উপর দিয়ে যাচ্ছি এই জ্ঞান করে মায়ের প্রতি সেই ভক্তি নিয়ে যেতে হবে। এই বিশাল ক্যানেল পার করার এই একটি সাঁকো আছে, আর অনেক দূরে ও নর্মদা তীরে ওখানে আরেকটি পথ আছে, সেখানেও এরকম পাকা ক্যানেল আছে, এই পাকা সড়ক আছে উপর দিয়ে ব্রিজ। তো এখন এটা পার হয়ে গেলাম। এখন সামনে আমাদের যে আশ্রয়স্থল নানিয়াম্বা, সেটা যে ঠিক কত দূরে স্থানীয় লোকেরাও ঠিকঠাক বলতে পারছে না। তো কেউ বলছে এখান থেকেও নাকি 15-16, কিন্তু যে ভদ্রলোক এই কথাটি বললেন তার কথাটি আমি বিন্দু বিসর্গ বিশ্বাস করিনি। এখন তবে যেটা বুঝতে পারছি নানিয়াম্বা গরুড়েশ্বর থেকে বহু দূরত্বে। একমাত্র বললেন যে আজকের দিনের মধ্যে সহজে খুব আরামে পৌঁছে যাব, কিন্তু এ ভদ্রলোক তো রীতিমতো অবাক করে দিলেন। উনি বলছেন 16-17 কিলোমিটার। শুনে তো মনটা বিষিয়ে গেল না, হতাশাগ্রস্ত হয়ে গেল। তো হতাশা তো মনে আনা যাবে না। তো দেখি এখন কত দূর। ये क्या लिखा जी? তাই আলা, সে গুজরাটি শব্দ, এরাও রাষ্ট্রভাষাকে খুব একটা নিজের মনে করে না। আমাদের তো অনেক জায়গাতেই দুটো ভাষা, স্থানীয় ভাষা এবং রাষ্ট্রভাষা, দুটোতে লেখা হয়। অনেক জায়গায় স্থানীয় ভাষার সঙ্গে ইংরাজিতে লেখা হয়, আর এই গুজরাটিতে কেবলমাত্র এরা গুজরাটি ভাষায় লিখে রেখেছে। হাইওয়ে হোক, যে কোনো রাস্তায় হোক, কেবলমাত্র গুজরাটি ভাষা। তো যাক, তাদের নিজস্ব একটা গর্ব আছে, অহংকার আছে যে আমরা ভারতবর্ষের মধ্যে সবথেকে ধনবান রাজ্য। তারপরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদেরই মুখ্যমন্ত্রী ছিলেন, এখন তিনি সমস্ত দেশের প্রধানমন্ত্রী হয়েছে। তো এটাও একটা স্বাভাবিক ব্যাপার। যাই হোক, ওসব তো চিন্তা থাক। নানিয়াম্বা কিভাবে যাব, নানিয়াম্বা কত দূরে? হ্যাঁ, তো ভাবছিলাম নানিয়াম্বার রাস্তাও নানি বা ছোট হবে, কিন্তু দেখছি নানিয়াম্বার রাস্তা সব থেকে লম্বা, সব থেকে বড়। তো এগিয়ে যাই। এখনও হাতে 1 ঘন্টার মতো সময় আছে সূর্য ডোবার। নর্মদে হার, হ্যাঁ, নর্মদে হার। তো 18 তারিখ দুপুরে তো আটগড়া গ্রামে বটগাছতলায় কাটালাম এবং খুব সুন্দর ভোজন প্রসাদী করলাম। তারপর থেকে নানি অম্বা, মানে মা অম্বার ছোটোবেলার, মা অম্বিকা মানে মা দুর্গার ছোটোবেলার রূপের মূর্তি সেখানে আছে। সেই আশ্রমে আজকে রাত্রিবাস করার
পরামর্শ সকলে দিয়েছে, কারণ এছাড়া আর থাকার জায়গা কিন্তু খুব বিরল। তো নানি আম্মার উদ্দেশ্যে রওনা হয়েছি। তো কেউ বলে 16 কিলোমিটার, কেউ বলে না এই তো আর একটু গেলেই পৌঁছে যাবেন। এই করতে করতে কিন্তু 4:30 বেজে গেল। আর এমনিতে সকাল থেকে প্রচণ্ড ক্লান্ত বিধ্বস্ত ছিলাম, কোনো রকমে মনের জোরে এগিয়ে চলছিলাম। 4:30 বাজতেই শরীরটা যেন ছেড়ে দিল। তো এখানে কিন্তু পথটা অনেকটা সরু হয়ে এসছে, আর পথের উপরের অনেক জায়গায় ওই স্টোন চিপস উঠে গেছে, হ্যাঁ, এবড়ো খেবড়ো হয়ে আছে। তো খুব ক্লান্ত হয়ে বললাম যে বাবা, আমার যে সঙ্গী, তাকে বললাম, বাবা আমি কিন্তু আর চলতে পারছি না, ও নানি মাম্বার যত দূরেই থাকুক না কেন আমাকে এখানেই থাকতে হবে, চলো এখানেই কোথাও থাকার জায়গা খুঁজি। এই কথা বলতে বলতে হঠাৎ সেই মাঠের মধ্যে থেকে একটি লোক ঝোপ জঙ্গল ঠেলে বেরিয়ে এসে বললো, বাবা আমার কুড়ে ঘরে থেকে যাও। তো তাকিয়ে দেখি সত্যি দূরে একটা মাঠের মাঝখানে, ক্ষেতের মাঝখানে একটা ছোট্ট কুড়ে ঘর। তা আমি বললাম, হ্যাঁ বাবা, আমার তো থাকার কোনো অসুবিধা নেই, খুব ক্লান্ত হয়ে পড়েছি, কালও এই জায়গার আস্তানা খুঁজতে খুঁজতে কষ্ট হয়েছিল। তো আমার সাথীকে বললাম যে বাবা চলো এখানেই থেকে যাই, কিন্তু বাবা রাজি হলো না। আসলে সে কুঁড়ে ঘরটি এমনই হতদরিদ্র অবস্থা, সে ভাবলো এত কষ্ট করে এত পরিশ্রমের পর এখানে থাকবো, কোথায় বাথরুম, কোথায় চানের জায়গায়, কোথায় খাবো, হ্যাঁ এসব। তারা উপবাসও ছিল। তো সে এগিয়ে যেতে চাইল, আমি কিন্তু পা নড়লাম না, মানে বাবা ওই ফাঁদে আমি আর পড়ছি না, কালকের আমি এগিয়ে গেছিলাম, হ্যাঁ তুমি থাকতে চেয়েছিলে, তা তুমি খুব আমার উপর বিরক্ত হয়েছিলে, তো আজ আমি আর এক পাও এগোবো না, 4:30 বেজে গেছে, শরীর ক্লান্ত। তো সাথী এগিয়ে গেল, হ্যাঁ সেও আমার দিকে জুলজুল করে তাকাতে থাকলো, আর আমি পরমানন্দে সেই হতদরিদ্র ভাঙা কুঁড়ে ঘর, এক জঙ্গল বলা চলে, ক্ষেত খামার চারিদিকে, আর ঝোপ জঙ্গল টাইপের গাছ তার মধ্যে। তো সেই পরিবারটিতে স্বামী স্ত্রী আর একটি যুবতী নয়, কিশোরী কন্যা, এই 14 বছর বয়স হবে, রোগা পাতলা গড়ন। তো তাদের সেই ভাঙাচূড়া ঘরটির সামনে ফাঁকা উঠানে ধুলো ভর্তি, তারা একটা শতরঞ্জি পেতে দিল, তার উপরে আমার আসন পেতে নিলাম। তো তাদের কিন্তু যত্নার্থী বা সেবার কোনো ত্রুটি ছিল না। তো সেই পরিবারটি জানালেন যে অনেক সময় দেখা যায় যখন দল বেঁধে বহু পরিক্রমাকারী আসে, তারাও ক্লান্ত হয়ে অনেকে মানে এই কুঁড়ে ঘরে নাকি একসময় 15-16 জন অবধি পরিক্রমাকারীকে সে একা, হ্যাঁ নিজের তার যতটুকুনি সামর্থ্য আছে তার মধ্যে সেবা যত্ন করেছে। তো যাই হোক, এই তার কুঁড়ে ঘরটি তো জঙ্গলের মধ্যে, আরেকটু বাঁদিকে রাস্তা ঠিক উল্টো পারে তার ছেলে থাকে, তাদেরকে পাকা বাড়ি, সেই বাড়ির সামনে একটি টিউবওয়েলও আছে। তো রাত্রিবেলা ওখানেই থেকেছিলাম। ওনারা আমাকে বাজরা রুটি, ভরপেট ডাল, হ্যাঁ খাইয়েছিলেন খুব যত্ন করে। তাদের সেবা যত্নের কথা আমি বলতে পারা অসম্ভব। তো রাত্রিবেলা খোলা আকাশের নিচে শুয়েছি, একটু হিমও পড়েছে, তা কম্বল মুড়ি দিয়ে, আর আকাশের দিকে তাকিয়ে দেখি ঝকমক করছে তারার রাশি। তো একটা অদ্ভুত অনুভূতি হলো, হ্যাঁ গাছ বন জঙ্গল তার মাঝখানে খোলা উঠোনে শুয়ে আছি, হ্যাঁ জীবজন্তুর ভয় আছে, সব কিছু আছে। এই করতে করতে আকাশে সে তারার সেই আলোকমণ্ডলের মধ্যে কখন যে হারিয়ে গেলাম, তো সে এক অপূর্ব অনুভূতি। সে কী বলবো আপনাদের, বোঝাতে পারলাম কি না, চেষ্টা করলাম হয়তো, কিন্তু সেই গরিব মানুষটির কথা, হ্যাঁ তার সেই সেবার কথা, আর সেই অদ্ভুত পরিমণ্ডলের কথা, সেই রাত্রির কথা আমার মনে কিন্তু চিরস্থায়ী হয়ে রইল। তো এই বিরল অভিজ্ঞতা আমার সাহসী সিদ্ধান্তের জন্যই আমি লাভ করেছিলাম।
নর্মদে হর।